তুমি চুপ করো, যা বোঝো না তা নিয়ে কথা বলো না। মানসী মুখ ঝামটা দিয়ে ওঠে শ্রমিককে। কেন বুঝবো না? তুমি কি সব বোঝো? শ্রমিক পাল্টা জবাব দেয়, হ্যাঁ তুমি তো বলবেই, তোমার বোন, তুমি সাফাই না গাইলে কে গাইবে? না, এটা সাফাই গাওয়া নয়, এটা যুক্তি আর বিশ্বাসের ব্যাপার। বিশ্বাস? কিসের বিশ্বাস? মানসীর চোখ লাল হয়ে ওঠে। সে আবার বলতে শুরু করে, কেন, কোন বিশ্বাসে ওকে বিশ্বাস করব? বাপের বাড়ি থেকে মাসে মাসে টাকা না গেলে এতদিনে ছেলেপুলে নিয়ে মরে ভূত হয়ে যেত। ও যা পাবে তাই নেবে, সেটাই ওর লাভ। কথাগুলি বলে মানসী দম নেয়। হ্যাঁ, আজকে ওরা গরিব বলেই তুমি একথা বলতে পারছো। হ্যাঁ, বলতে পারছি। তোমার বোন হলে তুমি বলতে পারতে কথা? শ্রমিক প্রশ্ন ছুঁড়ে দেয়। কি, আমার বোন? আমার বোনের সাথে ওর তুলনা? না, তুলনা আমি করিনি। আমি বলতে চাই, তোমার বোনও যদি গরিব হতো তবে কি তুমিও তাকে সন্দেহ করতে? না, আমার বোন গরিব হলেও ঘড়ি চুরি করবে না, এসব তোমাদের বাড়িতে সম্ভব। মানসী, আমি অনেকক্ষণ সহ্য করেছি, আর না, এনাফ ইজ এনাফ। তুমি যা বলেছ আর যেন জীবনে তোমার মুখে এ কথা না শুনি। শ্রমিকের গলায় কি ছিল কে জানে, কিন্তু মানসী চুপসে যায়। শ্রমিককে আর ঘাঁটাতে সাহস করেনি। রত্না শ্রমিকের বোন, গত সপ্তাহে এসেছিল বাপের বাড়ি। তখন শ্রমিকরা গিয়েছিল শিমুলতলায় বেড়াতে। বাড়িতে ওরা না থাকাতে শ্রমিকের মাই বলেছিল, শ্রমিকের ঘরটা ফাঁকা আছে, তোরা ওই ঘরটাতেই থাক, তাহলে রাতে ঘরটা আর ফাঁকা থাকবে না। রত্না তার 2 ছেলে মেয়ে নিয়ে তাই 4 দিন ওই ঘরেই শুয়েছিল। রত্নার ইতিহাসটাও আর 4টে বাঙালি মেয়ের মতোই, চমকপ্রদ কিছুই নয়। আজ থেকে 12 বছর আগে বিয়ে হয়েছিল সুদীপের সঙ্গে। ডানলপ কারখানায় চাকরি, একটা উঁচু পোস্টেই সুদীপ ছিল, বেতনও বেশ ভালো। তবে প্রাইভেট কোম্পানি হওয়ার জন্য বাবা প্রথমে রাজি হননি, কিন্তু মা আর রত্নার খুব পছন্দ হয়েছিল সুদীপকে। তাছাড়া সংসারে কেউ নেই, মা আর ছেলে, ছোট সংসারের ঝামেলা কম। মা জিদ ধরাতে এখানেই বিয়েটা হয়েছিল। মা এখানে রত্নাকে বিয়ে দিতে পেরে খুশিও হয়েছিল খুব। কিন্তু সময়ের গতি খুবই বিচিত্র। আজ থেকে 6 বছর আগে, অর্থাৎ বিয়ের 6 বছরের মাথায় ডানলপ লকআউট হয়ে যাওয়াতে সুদীপের চাকরিটা তো গেলই, উপরন্তু প্রাপ্য বকেয়াও কিছু পেল না। ইউনিয়নের নেতারা লড়াই আন্দোলনের কথা বলল। বেশ কিছুদিন কারখানার গেটে ধর্না, অনশন, বক্তৃতা চলল। তারপর সবাই যেন কোন এক মহানির্দেশে থিতিয়ে গেল। বেশ কয়েকজন শ্রমিক আত্মহত্যা করল জীবন যন্ত্রণা সহ্য করতে না পেরে। সব থেকে মারাত্মক ঘটনা ঘটল এক বিহারি শ্রমিক পরিবারে। পরিবারের বউ ছেলে মেয়ে নিয়ে 5 জনই দারিদ্রতা, অনাহার আর ঋণের অপমান নিয়ে বাঁচার থেকে মৃত্যুকেই শ্রেয় মনে করে। এক রাতে সবাই খাবারের সাথে বিষ মিশিয়ে শেষ খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন খবরের কাগজের প্রথম পাতায় খবরটা ছাপা হয়েছিল। রাজনীতিবিদরা বক্তৃতা আর বিবৃতিতে আকাশ বাতাস খবরের কাগজের পাতা ভরিয়ে তুলল। আবার যে কে সেই দিন বয়ে চলে বহমানতার অনিবার্য নিয়মে। সুদীপ দাঁতে দাঁত চেপে লড়েছে, এখনও লড়ছে। একসময় কলকাতার ফুটপাতে খেলনা বিক্রি করেছে, এখন কিছু রেডিমেড জামাকাপড় বিক্রি করে ফুটপাতেই। রত্না একটা সেলাইয়ের কাজ নিয়েছে। সুদীপ সকালে 2টো টিউশনিও নিয়েছে, কিন্তু এ দিয়ে সংসার চালাতে তাকে হিমশিম খেতে হয়। কিরণবালা শ্রমিকের মা, ভাগ্যিস শ্রমিকের বাবার পেনশনটা পায়, ফ্যামিলি পেনশন। যেদিন ডানলপের গেটে তালা ঝুলেছিল সেদিন কিরণবালারও মাথায় বাজ ভেঙে পড়েছিল। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তার পেনশনের থেকে অর্ধেক তিনি রত্নাকে দেবেন। তাই দিয়ে আসছেন এতদিন, অন্তত ছেলে মেয়ে দুটোর পড়াশুনো ওতে চালাতে হবে।
শাশুড়ির পেনশনের টাকার ভাগিদার ছেলে ছেলে বউ নাকি মেয়ে জামাই, এ নিয়ে যথেষ্ট দ্বন্দ্ব চলে মানসীর মনে, কিন্তু কিছু করতেও পারেনি। কিরণবালার দৃঢ় মানসিকতার কাছে মানসী মুচকে গেছে। এর জ্বালা মানসীর বুকের মধ্যে ধিকি ধিকি যে জ্বলে তা শ্রমিক বুঝতে পারে, কিন্তু শ্রমিক এসব ব্যাপার নিয়ে কোনো দিনই মাথা ঘামায়নি। তার এই উদাসীনতা মানসীর জ্বালাকে আরও তীব্র করে তোলে। মানসীর দৃঢ় বিশ্বাস, যাদের এরকম অভাব তাদের একটু হাত টান থাকেই। ওই ঘড়িটা রত্নাই হাতিয়েছে, এতে কোনো সন্দেহ নেই। ঘড়িটা মানসীর ভীষণ শখের ঘড়ি। গত বছর বিবাহ বার্ষিকীতে তার দাদা তাকে উপহার দিয়েছিল। এই শোক মানসী ভুলতে পারবে না, কিন্তু হাতে নাতে কোনো প্রমাণ না থাকার জন্য কিছু করাও যাচ্ছে না, সরাসরি কিছু বলাও যাচ্ছে না। তবে মানসীর স্থির বিশ্বাস সত্য একদিন উদ্ঘাটিত হবেই। শ্রমিক আর কি বুঝবে, মেয়েদের চেনে মেয়েরাই ভালো। তবুও এই জ্বালা বুকে নিয়ে মানসীর সংসার করতে হয়, আর শুধু অপেক্ষা করে থাকে হাতে নাতে প্রমাণ করার দিন কবে আসবে তার চিন্তায়। সেপ্টেম্বরের 19 কি 20 তারিখ হবে। বৃষ্টি শুরু হয়েছিল প্রবলভাবে। নিম্নগাঙ্গেয় নিম্নচাপ। 3 দিনের টানা বৃষ্টিতে জল দাঁড়িয়ে যায় রাস্তায়, বাড়ির উঠোনে, সর্বত্র। ওদিকে ফারাক্কা ব্যারেজ, তিলপাড়া ব্যারেজ, ডিভিসি থেকে জল ছেড়ে যাচ্ছে সমানে। গঙ্গা এবং বিভিন্ন নদ নদীর জলস্তর ক্রমশ হু হু করে বিপদসীমা ছাড়িয়ে যাচ্ছে। চারিদিকে সতর্কবার্তা। বন্যা ধেয়ে আসছে প্রবল বেগে। গোদের উপর বিস্ফোরার মতো এই সময়টাতেই আবার দক্ষিণ বিহারে শুরু হলো প্রবল বৃষ্টিপাত। পাহাড়ি জল পাহাড়ি নদীর ঢাল বেয়ে আসছে নিচের দিকে। শ্রমিকরা যতটা সম্ভব সতর্ক হয়েছিল, কিন্তু 25 তারিখের সেই ভয়াবহ রাতে গঙ্গার জল হু হু করে ঢুকে গেল শহরে। শ্রমিক কোনো রকমে মানসী আর কিরণবালাকে নিয়ে এবং কিছু বিছানাপত্র ও চাল ডাল নিয়ে ছাদে আশ্রয় নেয়। বইপত্র, খাট, আলমারি, টিভি, ফ্রিজ সবই জলের তলায় রয়ে গেল। জল ছিল মাত্র একদিনই, কিন্তু তাতেই সব নষ্ট হয়ে গেল। রাজ্যের অন্যান্য জায়গায়, বিশেষ করে বনগাঁ, গাইঘাটা প্রভৃতি এলাকায় জলস্তর নেমেছে প্রায় 15-20 দিন পর। নিজেদের অবস্থার সাথে তুলনা করে শ্রমিক বুঝতে পারে ওই সব অঞ্চলের লোকগুলির অবস্থা কি হয়েছে। কত যে লোক মরেছে তার হিসাব নেই। হিসাব নেই গবাদি পশু আর সম্পত্তি নাশের। বন্যার জল নেমে যেতেই শ্রমিক আর মানসী দুজন লোক নিয়ে ঘর পরিষ্কার করতে লেগে গেল। বিছানাপত্র যা ছিল জলের তলায় তা ছাদে তুলে শুকোতে শুরু করলো। কদিনে যে শুকোবে কে জানে। ঘরে 1 ইঞ্চি পুরু পলি জমে গেছে। ভিতরের জিনিসপত্র সব ধুতে হয়। পরে ঘর থেকে জল নেমে গেলে পরিষ্কার জল আর ফিনাইল দিয়ে পরিষ্কার করে রুম ফ্রেশনার দিলেই হবে। লোক দুটি রান্নাঘর আর বাথরুম পরিষ্কার করছে। শ্রমিক আর মানসী নিজেদের ঘরটা পরিষ্কার করার জন্য হাত লাগিয়েছে। হঠাৎ মানসীর পায়ে গোল মতো কি একটা জিনিস লাগলো। ভয় পেয়ে সে চিৎকার করে উঠল। শ্রমিক কাছে গিয়ে মানসীকে ধরে ফেলে, না হলে মানসী প্রায় পড়েই যাচ্ছিল। কি হলো? শ্রমিক প্রশ্ন করে। পায়ে গোল মতো কি যেন লেগে পিছলে গেল, মানসী উত্তর দেয়। ততক্ষণে কাজের লোক দুটিও মানসীর চিৎকারে ঘরে এলো। ওরা ভেবেছিল সাপটাপ হবে। মানসীর কথা শুনে একজন ছিপছিপে অল্প জলের মধ্যে হাত দিয়ে খুঁজল। হাতটা একটু এদিক ওদিক ঘোরাতেই একটা গোল মতো কি তুলে আনলো। দেখেই মানসী চিনতে পারে এ তার লক্ষ্মীর ঘট। ঘরটা ছিল কাঠের। বিয়ের পর প্রথমবার পুরী বেড়াতে গিয়ে মানসী এটা কিনে এনেছিল। জলের মধ্যে থাকার ফলে মুখটা বেশ টাইট হয়ে আটকে গেছে। মানসী ঘরটা হাতে নিয়েই প্রথমে মাথায় ঠেকায়, তারপর শ্রমিকের হাতে দেয়। শ্রমিক ঘরটা হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখে হেসে ফেলে। এটা পায়ে লাগতেই এত ভয় তোমার? কি করে বুঝবো? কিন্তু এটার ভিতর কি যেন আছে মনে হচ্ছে, শ্রমিক বলে। কই দেখি দেখি।
বলেই শ্রমিকের হাত থেকে মানসী ঘরটা প্রায় কেড়েই নেয়। মানসী ঘরটা কানের কাছে নিয়ে ঝাঁকিয়ে বোঝার চেষ্টা করে ভিতরে কিছু আছে কিনা। হ্যাঁ গো, কিছু আছে মনে হচ্ছে, খুলে দাও তো, বলে শ্রমিকের দিকে এগিয়ে দেয়। শ্রমিক ঘরটা নিয়ে ঘরটা খোলার চেষ্টা করে, কিন্তু জোরে আটকে যাওয়ার ফলে আর পলির জন্য বারবার পিছলে যাচ্ছে বলে শ্রমিক খুলতে পারল না। তখন কাজ করার লোক দুটিকে উদ্দেশ্য করে শ্রমিক বলে, এটা খুলে দাও তো, ভীষণ টাইট। একজন নিয়ে অনেক কষ্ট করে কিন্তু পারে না, হঠাৎই এক হ্যাঁচকা টানে খুলে যায়। কি আছে ওতে? মানসীর কৌতূহলী প্রশ্ন ও দৃষ্টি। লোকটি ঘরটার খোলা মুখটা মানসী ও শ্রমিকের চোখের সামনে তুলে ধরে। ভিতরে জলজল করছে সোনালি ব্র্যান্ডের একটি লেডিস ঘড়ি, আর টিকটিক করে সময়টাকেও এগিয়ে দিচ্ছে দুটি ছোট ছোট কাঁটা। সময় বোধ হয় এভাবেই পাল্টায়।